একটা গ্রামে দিশা নামের একটা মেয়ে নিজের বুড়ো মা বাবার সাথে থাকতো। দিশার মা বাবা ভেজ পোলাওয়ের ঠেলা লাগিয়ে বিক্রি করত। দিশা একটা 20 বছরের মেয়ে ছিল যে সারা দিন বইয়েই ডুবে থাকতো। একদিন তার মা অনিতা দিশাকে বলে ওঠে, তুই সারা দিন বইয়েই ডুবে থাকিস, একটু আধটু মায়ের কাজে সাহায্য করে দে, বিয়ের পরে এটা তোর কাজেই আসবে। কি সব কথা বলছো মা? বাড়ির সমস্ত কাজকর্ম করতে তো জানি, আর আমি তোমার কাছে রান্নাও তো শিখেছি। দিদা তো আমার হাতের খাবারের খুব প্রশংসা করত। আমি তোকে ভালো করে চিনি, কিন্তু সারা দিন বইয়ে ডুবে থেকে কি বা পাবি? আজ পর্যন্ত পড়াশোনা করে স্ত্রীরা কিছু পেয়েছে? অবশেষে তো তাকে বিয়ে করে রান্না বান্নাই করতে হয়। এরকম নয় মা, যদি আমি সারা দিন বইয়েই ডুবে থাকি তার পেছনেও কারণ রয়েছে। বই আমাদেরকে অনেক কিছু শেখায় মা, আর জীবনে কিছু বড় করতে চাই আমি। দিশার কথা শুনে অনিতা দিশাকে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি ওখানে দিশার বাবা চলে আসে। আরে আমার মেয়ে দীক্ষা একদম ঠিক কথাই বলছে, অনিতা ও পড়াশোনা করুক না। আমি তো এটাই বলতে চাইছিলাম গো, যে দিশাকে পড়াশোনা করিয়ে চাকরি করাবো নাকি, অবশেষে তো বিয়েই করাবো না। এরকম করে ভাবতে নেই অনিতা, যদি দীক্ষা ভালো করে শিক্ষাটা লাভ করে তাহলে ও শিক্ষা দিয়ে অনেক লাভ পাবে, তাই না? ও নিজের স্বামীর ওপরে বোঝ হবে না। আর এমনি আজকালকার দিনে মেয়েরা কি পুরুষদের থেকে পেছনে রয়েছে? আরে পুরুষের পায়ে পা মিলিয়ে চলছে তারা। বাবা, আমার স্কুলে 2 দিনের জন্য জঙ্গলে ট্যুরে যাচ্ছে, আমি যেতে পারি? কিন্তু ম্যাম 500 টাকা চেয়েছে। মা, আমি তোমায় কখনো বারণ করতাম না, কিন্তু তুমি তো জানোই যে আজকালকার দিনে ব্যবসা কত খারাপ হচ্ছে। আমি তোমার স্কুলের ফিসটাও কত কষ্ট করে দিতে পারি। ট্যুরে যাওয়ার জন্য যে স্কুলের সংস্থা তোমার কাছ থেকে কিছু পয়সাও তো চেয়েছে, তাই না? যেটা এই সময় আমার কাছে নেই মা। তোমার মুখটা দেখে বুঝতে পারছি তোমার খুব দুঃখ লেগেছে, তাই না? তোমার মুখটা দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে মা। তুমি চিন্তা করো না মা, কালকে আমি কারুর কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে তোমাকে দিয়ে দেব। বাবার কথা শুনে দিশা খুশির চোটে পাগল হয়ে যায়। এটা কি গো, এখন মেয়ের জন্য পয়সা উধার নেবে? আরে কোনো ব্যাপার না, মেয়েটা পড়াশোনা করতে পারলে তো ও আগামী দিনে অনেক বড় হবে, আমাদের পাশে থাকবে। কিন্তু পরশু আমাদেরকে বাড়ির ভাড়া দিতে হবে যে। পরের দিন রমন আবার নিজের ঠেলা নিয়ে বাস স্ট্যান্ডের কাছে চলে যায়, আর ও এটাই ভাবতে শুরু করে যে সে টাকা কার থেকে উধার চাইবে। তক্ষুনি সে দূর থেকে গ্রামের প্রধানকে আসতে দেখে, যিনি তার কাছেই আসছিলেন। নমস্কার নমস্কার প্রধান মশাই। আরে আরে নমস্কার নমস্কার নমস্কার। তা বলো, কেমন আছো তুমি? তো ব্যবসা কেমন চলছে তোমার? বাজারের অবস্থা খুবই খারাপ প্রধান মশাই। আগে পোলাও বিকেলের মধ্যে বিক্রি হতো, কিন্তু এখন তো কখনো কখনো যেমনকার পোলাও সেরকমই পড়ে থাকে, তাই না? খুবই সমস্যা আমার। আরে আরে রমন, আজকাল হলো চাইনিজ ফুডের যুগ, এখানে নানা রকমের খাবার তৈরি হচ্ছে, আর তুমি মানে এর মধ্যে তোমার এই দেশি পোলাও আর কে খাবে বলো তো? গ্রামের দশা এখন আর আগের মতো নেই ভাই, গ্রামের লোকজনও তো আগের থেকে পাল্টে গেছে। প্রধান মশাই, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কথা বলতে চাও বলো। আমাকে আমাকে কিছু পয়সা ধার দেবেন আপনি? কত পয়সা লাগবে তোমার? ওই আমার 2000 টাকা মতন লাগবে আর কি। আসলে ব্যাপারটা হলো আমার 1500 টাকা বাড়ির ভাড়া দিতে হবে তো, আর 500 টাকা মেয়ের স্কুলে জমা করতে হবে আমার। আরে তো দীক্ষা স্কুলের ফিস এখনো দিতে পারোনি নাকি? না, সে তো আমি কবে দিয়ে দিয়েছি প্রধান মশাই। আসলে ব্যাপারটা হলো যে স্কুলের তরফ থেকে বাচ্চারা সবাই ট্যুরে নিয়ে যাচ্ছে, মানে জঙ্গলে, তাই মেয়েটা যেতে চাই তো সেই জন্য পয়সাটা চাইছিলাম। স্কুলের লোককে 500 টাকা দিতে হবে আমাকে। আরে তোমার কি হয়েছে বলো তো রমনা? তোমার ব্যবসা একই খারাপ চলছে, আর তার উপর তুমি বাড়ির ভাড়াও তোমাকে দিতে হবে, এর মধ্যে তুমি তোমার মেয়েকে ট্যুরে পাঠাতেই হবে তোমাকে। মেয়েটা গাছপালা খুব ভালোবাসে প্রধান মশাই, আর সারাদিন ও তো শুধু গাছেদের ব্যাপারে বইয়েতে পড়তেই থাকে। আজকে বিকেলের মধ্যে যদি পয়সাটা আমি না দিই তাহলে মেয়েটার মনে মনে খুব কষ্ট পাবে প্রধান মশাই। প্রধান রমনের কথা শুনে রমনকে খুব ধ্যানপূর্বক দেখে। তক্ষুনি প্রধানের সাথী অভিমন্যু ওখানে পৌঁছে যায়। অভিমন্যু একজন খারাপ স্বভাবের ব্যক্তি ছিল, যে প্রধানের সব সময় কানে কিছু না কিছু বলতো। অভিমন্যু ওদের দুজনের কথা অনেকক্ষণ ধরে শুনল।
অভিমন্যু প্রধানের কানে বলল, আরে কি এত চিন্তা করছেন প্রধান মশাই? 1000 টাকারই তো ব্যাপার, তাই না? দিয়ে দিন আপনি। আর এমনিতেই ও ঠেলা গাড়িটা 10,000 টাকা দাম হবে, তাই না? এই সময় ওর ব্যবসা একেবারেই ভালো চলছে না, ও আপনার পয়সা ফেরত দিতে পারবে না। পয়সার বদলে ওর ঠেলা গাড়িটা আপনি নিয়ে নেবেন, পুরো 8,000 টাকার লাভ হবে আপনার, তাই না? অভিমন্যুর কথা প্রধানের মাথায় বসে যায়। তা তুমি এই পয়সা কবে ফেরত দেবে আমাকে? হ্যাঁ প্রধান মশাই, মাত্র আমাকে 2 মাস সময় দিন, তাহলে দিয়ে দেব। তার আগে আমি কত পয়সা আপনার কাছ থেকে নিয়েছি, তাই না? কিন্তু সব সময় পয়সা তো ফেরত দিয়েছি। আরে সেই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা ছিল, কিন্তু এই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা। আমি ঠিক বুঝলাম না প্রধান মশাই। আরে দেখো রমন, আজকালকার ব্যবসা তো সবারই খারাপ চলছে, তাই না? আমারও ব্যবসা খুবই খারাপ চলছে, তো সেই জন্য পয়সা আমার তাড়াতাড়ি লাগবে। আর একটা 2 নম্বর কথা, পয়সা তো দিয়ে দেবো, কিন্তু কিছু জিনিস তোমাকে বন্ধক রাখতে হবে আমার কাছে। প্রধানের কথা শুনে রমন খুব অবাক হয়ে যায়। রমন জানতো যে প্রধান ভেতর থেকে তো ভালো স্বভাবের লোক। রমন বুঝতে পারলো যে কিছুক্ষণ আগেই প্রধানের কানে অভিমন্যু কিছু না কিছু বলেছে, কিন্তু রমন খুব বাধ্য ছিল, কারণ প্রধান ছাড়া গ্রামে আর কেউ ছিল না যে 2000 টাকা রমনকে দিতে পারে। আমার কাছে আর কি আছে বলুন তো প্রধান মশাই? বন্ধক রাখার জন্য তো শুধুমাত্র একটা ভাড়ার বাড়ি রয়েছে। আর কিন্তু আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না? আরে ভরসা করার যুগ এখন চলে গেছে। তোমার এই ঠেলা গাড়ি তুমি রেখে দাও না। তোমার 1 মাসের মধ্যে যদি পয়সা আমাকে না দিতে পারো, তাহলে আমি তোমার এই ঠেলা গাড়িটা কবজা করে নেবো। হ্যাঁ, আর সেই নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। রমন গভীর চিন্তায় ডুবে যায় আর বলে, ঠিক আছে প্রধান মশাই, যেমনটা আপনি বলবেন। প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে যান। বিকেল বেলা রমন 500 টাকা নিজের মেয়েকে দিয়ে দেয়। দিশা খুশির চোটে বাইরে চলে যায়, আর রমন সমস্ত কথা নিজের স্ত্রী অনিতাকে বলে দেয়। এটা কি করেছো তুমি? তুমি তো ভালো করে জানো যে ওরা ভালো স্বভাবের লোক নয়। প্রধান ভালো স্বভাবের আর দয়ালু ব্যক্তি। নিশ্চয়ই অভিমন্যু তোমার ঠেলার ওপরে লোভ দেখিয়েছে। প্রধান তোমার ঠেলা নিয়ে কি করবে? উনি নিশ্চয়ই তোমার ঠেলাটা অভিমন্যুকে দিয়ে দেবে। তোমার কাছে যখন ঠেলাই থাকবে না, তখন তুমি কি করবে? ততদিনে কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করেই নেব। এমনিতেই বাড়ি ভাড়ার জন্য পয়সা তো আমাদেরকে দিতেই হবে। 1500 টাকা তো আমাকে এমনিতেই চাইতে হতো। পরের দিন দিশা জঙ্গলে ট্যুরে চলে যায়। দিশা জঙ্গলের ঘন গাছগুলোকে মন দিয়ে দেখছিল। তখনই তার চোখ পড়ে একটা বুড়ি মহিলার ওপর। আর ওই বুড়ি মহিলা কলা পাতার ভেতরে কিছু রান্না করছিল। কলার পাতার মধ্যে থেকে খুব সুগন্ধ আসছিল। দিশা নিজেকে আটকাতেই পারল না, আর ওই বুড়ি মহিলার কাছে চলে যায়। এটা কি মা? এটা কলার পাতার ভেতরে বানানো বিরিয়ানি সোনা। এটা কি করে সম্ভব হতে পারে? একদম সম্ভব হতে পারে সোনা, আমি এই রেসিপিটাকে জানি। তারপর দিশা সেই মহিলার চেহারাটাকে খুব গম্ভীরভাবে দেখে। আপনার চেহারার লাইনগুলোকে দেখে বুঝতে পারছি যে আপনি এই জঙ্গলে থাকেন না, আর এই রেসিপিটাও এই দেশের নয়। তুমি তো খুবই জ্ঞানী ব্যক্তি বাবু। তুমি কি করে বুঝতে পারলে এটা? আমি সারাদিন বই পড়তে থাকি, আমি কিছু নতুন শিখতে চাই। আমি তোমার থেকে খুব প্রভাবিত হয়ে গেছি। কি নাম তোমার? দিশা। দিশা, দিশা, তুমি একদম ঠিক বলেছ। আমি নিজের যুবক অবস্থাতেই অর্ধেক পৃথিবী ঘুরে নিয়েছি। আমার পরিবারের লোকেরা সবাই আমাকে ছেড়ে বিদেশে গিয়ে শিফট হয়েছে। সেই দিনের পর থেকে এই পৃথিবী থেকে আমার মন একেবারে সরে গেছে। এখন আমি জঙ্গলে একা থাকি। আপনি কি আমাকে এই রেসিপিটা শেখাবেন? যদি অন্য কেউ বলতো তাহলে আমি শেখাতাম না, কিন্তু তুমি খুবই জ্ঞানী ব্যক্তি। তোমার চোখের আলো বলছে যে তুমি নিশ্চয়ই এগিয়ে যাবে। আমি তোমাকে নিশ্চয়ই বানানো শেখাবো। বুড়ি মহিলা দিশাকে সমস্ত রেসিপি বলে। বিকেল বেলা দিশা বাড়িতে চলে যায়। সময় এইভাবেই কেটে যায়। রমনের কাজ একেবারে বন্ধ হয়, আর প্রধান অভিমন্যুর সাথে এসে রমনের ঠেলা নিয়ে চলে যায়। রমনের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যায়। তার ওপর বাড়ির ভাড়াও অনেক বেশি হয়ে গেছিল।
কতবার তোমাকে বুঝিয়েছি, কিন্তু তুমি বুঝতেই চাও না। কি দরকার ছিল মেয়েটাকে এত বেশি লেখাপড়া করানোর? এখন বলো, মেয়েকে লেখাপড়া করিয়ে কি পেলে? ওর স্কুলে যত টাকা খরচা করেছি তত টাকা যদি জমা করতাম তাহলে আমাদের কাজে আসতো আজ। আরে এতে এতে দীক্ষার কোনো দোষ নেই অনিতা। খুনি ওখানে দিশা এসে যায় আর বলে, বাবা, আমার কাছে একটা উপায় আছে। কিরকম উপায় সোনা? কিছু মাস আগে যখন আমি জঙ্গলে ট্যুরে গেছিলাম, তখন ওখানে একজন বুড়ি মহিলার কাছে আমি একটা বিরিয়ানির রেসিপি শিখেছি। আমার মনে হয় যদি সেই বিরিয়ানি আমরা আমাদের গ্রামের লোকেদের বিক্রি করি তাহলে অনেক লাভ হবে। কিরকম কথা বলছিস তুই? কি বলতে চাইছিস? যে তোর বাবা পোলাও বানাতো? অনিতা, আমার মনে হয় দীক্ষা একদম ঠিক কথাই বলছে। প্রধানমশাই তো এই কথাটাই বলছিল যে এখনকার দিনে ভারতবর্ষে নতুন নতুন খাবার চলে এসেছে, তাই না? যতদিন না আমরা নতুন কিছু করব ততদিন এইভাবে আমরা পিছিয়ে পড়বো, তাই না? কিন্তু সমস্যা এটা হলো যে মেয়ের কথাটা যদি মেনেও নেই তাহলে তুমি এই বিরিয়ানি বিক্রি করবে কোথায়? ঠেলা তো অভিমন্যু নিয়ে গেছে। তুমি তার চিন্তা করো না মা। আমি নিজের বাড়ির আর্থিক স্থিতির ব্যাপারে টিচারের সাথে কথা বলেছি। ওনার কাছে একটা খালি দোকান আছে। উনি আমাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না রোজগার করি ততক্ষণ পর্যন্ত দোকানটা আমরা নিতে পারবো। দিশার কথা শুনে রমন খুশি হয়ে যায়। পরের দিন দিশা রমনকে খেতে নিয়ে যায় আর নিজের বাবার সাথে অনেকগুলো কলার পাতা নিয়ে দোকানে চলে আসে। রমন আর অনিতা সেই দোকানের পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকেই করে ফেলে। দিশা সেই কলার পাতার ভেতরে বাসমতি চাল আর অন্যান্য জিনিস দিয়ে আগুনের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই পাতার বিরিয়ানি তৈরি হয়ে যায় আর সুগন্ধ বেরোয়। তার গন্ধ এত সুন্দর ছিল যে ওখান দিয়ে যেই লোকেরাই যাচ্ছিল তারা নিজেদেরকে আটকাতে পারল না। একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে আসলো আর বলল, আরে আপনার দোকান থেকে খুব ভালো ভালো গন্ধ বেরোচ্ছে তো। এটা কি কোনো নতুন হোটেল নাকি? হ্যাঁ, রমন কিছু বলার আগেই দিশা সেই লোকটাকে বলে ওঠে, আপনি একদম ঠিক বুঝেছেন, এটা আমাদের নতুন হোটেল, কলার পাতার বিরিয়ানির হোটেল। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই দোকানে একটা টেবিলে বসে যায় আর বলে, আমিও এক প্লেট খেতে চাই অবশ্যই। দিশা তাকে গরম গরম বিরিয়ানি এনে দেয়। ওই ব্যক্তিটা দেখতে দেখতেই বিরিয়ানির 4-5 প্লেট খেয়ে নেয়। দারুণ লাগলো আমার। তা কত হলো? 2000 টাকা। ওই লোকটা হাসি খুশি 2000 টাকা দিশাকে দিয়ে দেয়। ওই লোকটা শহরে থাকতো আর একজন ফেমাস ইউটিউবার ছিল। আরে এই ধরনের খাবার আমি আমার জীবনে প্রথমবার খেয়েছি। আমার তো মনে হয় না ভারতে অন্য কোথাও তৈরি হয়। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কি আপনার একটা ফটো কলার পাতার বিরিয়ানির সাথে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই, এতে তো আমাদের হোটেলেরই লাভ হবে। সেই লোকটা দিশার একটা ছবি কলার পাতার বিরিয়ানির সাথে তুলে নেয় আর ফেসবুকে আপলোড করে দেয় আর ওখান থেকে চলে যায়। রমন 2000 টাকা দেখে খুব খুশি হয়। এত টাকা ও 10 দিনেও রোজগার করতে পারতো না। দেখলে অনিতা, মা পড়াশোনা করে কত লাভ করেছে। একবার ভেবে দেখো, যদি ওকে পড়াশোনা না করাতাম তাহলে আজকে আমাদের কি অবস্থা হতো। তুমি একদম ঠিক বলছো। আমি তো নিজের ভাবনার ওপরে খুব খারাপ পাচ্ছি। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে দিশার সেই ফটো সমস্ত ইন্ডিয়ায় ভাইরাল হয়ে যায়। দিশার হোটেল থেকে দূর দূর থেকে কলার পাতার বিরিয়ানি খেতে আসতে শুরু করে। কিছু মাসের মধ্যেই রমন সেই দোকানটা দিশার টিচারের থেকে কিনে নেয়। এখন রমনের একটা অনেক সুন্দর বাংলো ছিল আর সেই গ্রাম দিশার গ্রাম দেশ ভরে প্রসিদ্ধ হয়ে ওঠে। কিন্তু এই কথাটা অভিমন্যু সহ্য করতে পারল না। ও প্রধানকে বলে, আরে প্রধান মশাই, ও তো আপনাকে অপমান করলো। আপনার গ্রামের নাম আপনার জন্য না হয়ে বরং দীক্ষার জন্য প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধান অভিমন্যুকে কিছু বলতো তার আগেই প্রধানের স্ত্রী ক্রোধিত হয়ে ওখানে আসে। এখন তোমার ঘরে আসার কোনো দরকার নেই। আরে এসব তুমি কি বলছো? হ্যাঁ, আরে ও আমার পাশে থাকে সব সময়। তোমার সাথী নয়, বরং তোমার শত্রু। আরে দিশাকে তো পুরস্কার দেওয়া উচিত। দিশার কারণে আমাদের গ্রামের নাম কত প্রসিদ্ধ হয়েছে। আমাদের বাচ্চাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে। এই অভিমন্যু সারা দিন গ্রামবাসীদের বিরুদ্ধে তোমার কানে বলে আর তোমার মাথা খারাপ করে। এর কারণেই তোমার ছবি কত খারাপ হয়েছে তুমি সেটা জানো না।
প্রধান নিজের স্ত্রীর কথা বুঝতে পারে। সে অভিমন্যুকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দেয়। বিকেলবেলা প্রধান আর তার স্ত্রী রমনের হোটেলে বিরিয়ানি খেতে পৌঁছে যায়। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই না? অভিমন্যুর কথা শুনে আমি তোমার কাছ থেকে তোমার ঠেলাগাড়ি কেড়ে নিয়েছিলাম। সেরকম কিছু ব্যাপার নয় প্রধান মশাই, এসবই ঈশ্বরের লীলা। আপনি যদি এমনটা না করতেন, আমি তাহলে এত বড় লোক কি করে হতাম? কিন্তু আমি যত বড়ই লোক হই না কেন, কারণ আপনি হলেন এই গ্রামের প্রধান মশাই। দিশার কলার পাতার বিরিয়ানি আজও শহর থেকে খাওয়ার জন্য আসে। একটা জঙ্গলে একটা পুকুর ছিল, যাতে অনেক মাছ আর অনেক কাঁকড়া থাকতো। আর তার পাশেই থাকতো একটা দুষ্টু সারস, যে ওদের খেয়ে ফেলতো। আস্তে আস্তে মাছ আর কাঁকড়ার সংখ্যাও কমে যেতে লাগলো। কিন্তু আজকে পুকুরের অবস্থা একটু অন্যরকম। কি হয়েছে সারস? আজকে এত উদাস কেন? আজকে কি খাবে না আমাদের? হ্যাঁ বলো না সারস, কি হয়েছে? আমি শুনলাম কি এই জঙ্গলটাকে নষ্ট করে দেওয়া হবে, তখন না এ পুকুর থাকবে আর না এই গাছ, আর তখন তোমরা সবাই মারা পড়বে। আমার আর কি, আমি তো উড়ে অন্য কোনো জঙ্গলে চলে যাব, কিন্তু আমার তোমাদের সবার জন্য খুব খারাপ লাগছে। সারসের কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে যে আমরা এখান থেকে যাব কি করে। তখন ওদের মধ্যে এক মাছ সারসকে বলল, শোনো সারস, তুমি কি আমাদের তোমার সাথে নিয়ে যেতে পারো? তোমার জন্য তো ভালোই হবে না, তুমি আমাদের ওখানে নিয়ে গিয়ে খেতে পারবে। মাছটা ভেবেছিল সারস যদি ওদের অন্য পুকুরে একবার ছেড়ে দেয়, তখন পরেরটা পরে ভাবা যাবে। কিন্তু আমি তোমাদের একসাথে নিয়ে যেতে পারবো না, তোমরা সবাই একসাথে আমার ঠোঁটে ধরবে না। কোনো ব্যাপার না, তুমি এক এক করে আমাদের নিয়ে যাও। হ্যাঁ, যতক্ষণে তুমি একজনকে ওখানে ছেড়ে আসবে, ততক্ষণ আমরা এখানেই অপেক্ষা করব। ঠিক আছে, এটাই ঠিক হবে। একজনকে তো আমি আমার ঠোঁটের মধ্যে ধরে নিয়ে যেতেই পারি। সারস খুব খুশি হলো যে এই সব মাছ যারা সারসকে দেখে দূরে পালিয়ে যেত আর আমি ধরতে না পারলে আমায় নিয়ে মজা করত, আজ তারা নিজেরাই আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত। আজ বুঝবে কত ধানে কত চাল। রোজ যখন আমার খিদে পেত, তখন এরা কিরকম বিরক্ত করত, এখন আমার কাছেই সাহায্য চাইছে। বোকা মাছগুলো। তখন সারস ওদেরকে অন্য পুকুরে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ও তখন একটা মাছকে নিজের ঠোঁটে ধরে সঙ্গে করে নিয়ে গেল। কিছু দূরে গিয়ে ও একটা পাথরের উপরে দাঁড়িয়ে পড়লো। সারস, এখানে তো আমি কোনো পুকুর দেখতে পাচ্ছি না, এটা তো কোনো মরুভূমি মনে হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ, এখানে কোনো পুকুরই নেই। খুব মজা করতিস না আমাকে নিয়ে, আর কখনো মজা করতে পারবি না। সারস মাছটাকে খেয়ে ফেলে, তারপর উড়ে চলে যায় সেই পুকুরের কাছে অন্য মাছকে আনার জন্য। তাকেও তুলে আনে সেই পাথরের কাছে। কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি খুব খারাপ। তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে সারস। সারস দ্বিতীয় মাছটাকেও খেয়ে ফেলল। এইভাবে অন্য পুকুরে নিয়ে যাওয়ার বাহানা করে ও এক এক করে সব মাছদের খেয়ে ফেলে। এবার নিয়ে যাওয়ার পালা পড়ল কাঁকড়াদের। ও কাঁকড়াকে মুখে করে যখন উপর দিয়ে যাচ্ছিল, তখন কাঁকড়া নিচে রাস্তায় মাছের কাঁটা দেখতে পায়। তখন ওর সন্দেহ হয় আর সারসকে জিজ্ঞাসা করে, সারস, আমরা কোথায় যাচ্ছি? আমি তো এখানে কোনো পুকুর দেখতে পাচ্ছি না, এটা তো দেখছি একটা বালির মাঠ। হ্যাঁ, তুমি তো দেখছি খুব বুদ্ধিমান কাঁকড়া, কিন্তু এখন এই বুদ্ধি আর কোনো কাজে লাগবে না। এসব তোমার আগেই ভেবে দেখা উচিত ছিল। এবার তো আমি তোকে ওই মাছগুলোর মতো খেয়ে ফেলবো, খুব মজা হবে। কিন্তু কাঁকড়াও কোনো অংশে কম যায় না। ও সারসের এই ব্যবহারে খুব রেগে যায়। তখন ও সারসের গলা খুব জোরে চেপে কামড়ে ধরে। দুষ্টু সারস, তুমি ছল করে আমার সব বন্ধু মাছদের মেরে ফেলেছো। আমি তোমাকে ছাড়বো না। আজকের পর থেকে তুমি আর কোনো মাছকে খেতে পারবে না। কাঁকড়া ওর গলা কামড়ে ধরে রেখেছিল। সারস আর উঠতে পারছিল না। ও এক সময় নিচে পড়ে যায় আর সারসের সাথে কাঁকড়াটাও মারা যায়। এইভাবে সারসকে মারতে গিয়ে কাঁকড়া নিজের প্রাণও হারায়, যাতে ওই সারস আর অন্য মাছদের খেতে না পারে। সেই জন্যই তো বলে,
যে সব কাজ আমাদের ভেবে চিন্তে করা উচিত, সহজেই কারুর কথা বিশ্বাস করা উচিত নয়। শওকত মিয়ার বিরিয়ানির দোকান ছিল। লোকেরা খুব তৃপ্তি করে ওনার বিরিয়ানি খেত। বাহ সৈকত ভাই, কি স্বাদ! ধন্যবাদ ধন্যবাদ। বিরিয়ানির স্বাদ ভালো ছিল, এই জন্য ওদের রোজগারও ভালো হতো। শওকত মিয়া প্রতি মাসে 20,000 টাকা নিজের মায়ের হাতে তুলে দিত। বাবা, এখন যখন তোর রোজগারও ভালো হচ্ছে, আমি ভাবছিলাম যে তোর বিয়েই দিয়ে দিই। আর কতদিন অবধি আমি একা ঘরের আর পরিবারের ব্যবসা সামলাবো বল? তোর বিয়ের পর নদীমেরও বিয়ে করাতে হবে না? আরে মা, আমি তো এখনো বাচ্চা, তুমি প্রথমে দাদার বিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে মা, তোমার যে মেয়েকে পছন্দ আমি তাতেই রাজি। এ তো খুশির খবর, তোমার থেকে আমি এটাই আশা করেছিলাম সৈকত। শওকতের মা ওর জন্য একটা মেয়ে খুঁজে নিল, সানা। সানা শিক্ষিত ছিল আর খাবারও সুস্বাদু বানাতো। কিছু মাস পর শওকত আর সানার বিয়ে হয়ে গেল, আর তারপর সানা সংসারের সমস্ত কাজ সামলে নিল। মা, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। হ্যাঁ বৌদি, কিন্তু বিরিয়ানিতে দাদার হাত কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সে তো ঠিক। এটা তো তখন জানা যাবে যখন আমি ওনার হাতের বিরিয়ানি খাবো। দাদা, আজকে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। শওকতের বিরিয়ানি বিখ্যাত ছিল। যখনই ও বিরিয়ানি বানাতো, বিরিয়ানির গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়তো আর লোকেরা আকৃষ্ট হয়ে চলে আসতো। আরে ভাই, বিরিয়ানি তৈরি হয়ে গেছে নাকি? না দাদা, এখনো 10 মিনিট লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই থাকবো। গ্রাহকরা তো শওকতের বিরিয়ানির অপেক্ষাই করত। এই অবধি সবকিছু ভালোই চলছিল। এই আমজাদ মিয়া আমার হাতে বানানো ব্যবসা খেতে বসেছে, আমাকে কিছু তো করতেই হবে। আমিও দাম কমিয়ে দেবো। শওকত বিরিয়ানির দাম কমিয়ে 80 টাকা করে দিল। প্রতিদিন তো এই দোকান থেকে বিরিয়ানি খায়, চল আজকে ওই নতুন দোকান থেকে খায়। ঠিক আছে। অনেক গ্রাহক শুধু নতুন স্বাদের জন্য আমজাদের দোকানে যেতে লাগলো, কিন্তু আমজাদের হাতে আলাদাই জাদু ছিল। একবার যে ওর বিরিয়ানি খেত, সে ওর দোকানে আবার আসতো। কালকে যে বিরিয়ানি খেয়েছিলাম আজকেও সেটাই খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই বিরিয়ানিটাকে কেউ ভুলতে পারবে না। আস্তে আস্তে শওকতের গ্রাহক কমতে শুরু করলো। হয়তো এটা কিছু সময়ের জন্য। আমজাদের দোকান নতুন, তাই লোকেরা ওখানে বিরিয়ানি খেতে যাচ্ছে। কিছুদিন পর আমার গ্রাহক ফিরে আসবে। শওকত নিজেই নিজেকে এটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ব্যবসায় লস ওকে চিন্তায় ফেলে দিয়েছিল। এখন বাড়িতেও ও সবসময় চিন্তিত থাকতো। কি হয়েছে শওকত, তুই কি নিয়ে এত ভাবছিস? কি আর বলবো মা, আমার দোকানের সামনে আরো একটা বিরিয়ানির দোকান হয়েছে। আস্তে আস্তে আমার সমস্ত গ্রাহক ওখানেই যাচ্ছে। এইরকম চলতে থাকলে একদিন আমাকে দোকান বন্ধ করে দিতে হবে। এরকম কিচ্ছু হবে না বাবা, ওপরওয়ালা আছে তো, হয়তো এটা কদিনেরই ব্যাপার। আমি এটাই আশা করছি মা। শওকত চিন্তায় ছিল, আর এই কথাটায় পুরো পরিবারের খারাপ লাগছিল। ওই রাতে সানা শওকতের পুরো ব্যাপারটা জানলো। যদি দামের জন্যই গ্রাহক অন্য দোকানে যাচ্ছে, তাহলে আমরা যদি দাম কম করে দেখি। আমরা কি করে দাম কমাবো সানা? বিরিয়ানি 1 প্লেট বানাতেই 50 টাকা লাগে, আর আমি 80 টাকায় বিক্রি করছি, মানে শুধু 30 টাকার লাভ। যদি এটাও কমিয়ে দিই, তাহলে সংসার খরচ কিভাবে চালাবো? তাহলে কি আমরা বিরিয়ানি বানানোর জিনিসপত্র সস্তায় কিনতে পারি না? বিরিয়ানিতে সব থেকে দামি হলো চাল, সম্ভবত বাসমতি চাল। কিভাবে সস্তায় পাবো? এবার আমি বাসমতি চালকে প্লেন চালের সঙ্গে বদলাতে তো পারবো না। আমরা যদি বাসমতি চালের জায়গায় অন্য কোনো জিনিস ব্যবহার করি তখন? তার মানে ম্যাগি। ম্যাগির অনেক ধরনের সুস্বাদু জিনিস হয়। যদি আমরা ম্যাগির বিরিয়ানি বানাই, তাহলে আমাদের খরচাও কম হবে। ম্যাগি বিরিয়ানি? এটা তো প্রথমবার শুনলাম। এখনকার যুগে আলাদা জিনিসই বিক্রি হয়।
একবার চেষ্টা করেই দেখা যাক না। ঠিক আছে, আর এমনি তো কিছু তো হচ্ছে না, তাহলে ওটাই করা যাক। পরের দিন শওকত প্রতিদিনের মতো বিরিয়ানি বানালো, আর এইবার ও বাসমতি চালের বদলে ম্যাগি দিল। ম্যাগির বিরিয়ানি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওর খরচও কম ছিল। এই জন্য শওকত ও দাম 50 টাকা করে দিল। বাইরে বড় বোর্ড লাগিয়ে দিল, ম্যাগি বিরিয়ানি 50 টাকা। এই ম্যাগি বিরিয়ানিটা আবার কি? ম্যাগি জানি আর বিরিয়ানিও জানি, কিন্তু ম্যাগি বিরিয়ানি আজ অব্দি তো খাইনি। চল আজকে ওটাই খাই। হ্যাঁ হ্যাঁ। ম্যাগি বিরিয়ানির নাম পড়ে অনেক গ্রাহক ওর বিরিয়ানি খেতে পৌঁছলো। বাহ বাহ, খুব সুস্বাদু। এইরকম ম্যাগি বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। তার কারণ একটাই যে এটা ম্যাগি নয়, ম্যাগি বিরিয়ানি। বাহ ভাই, এইরকম স্বাদ কোথাও পাইনি। ধন্যবাদ ধন্যবাদ। লোকেরা শওকতের বিরিয়ানি খুব পছন্দ করছিল। ওই দিন শওকতের দোকানে গ্রাহকদের ভিড় লেগে থাকলো। ভাই, ম্যাগির বিরিয়ানি তো চালের বিরিয়ানির থেকেও বেশি সুস্বাদু। আজ থেকে আমরা প্রতিদিন ম্যাগি বিরিয়ানি খাবো। শওকত খুশি মনে বাড়ি ফিরল ও ওই খুশির খবর নিজের স্ত্রীকে বলল, আর ও খুশি হয়ে গেল। ওই মাসে শওকতের অনেক ভালো রোজগার হলো। মাসের শেষে শওকত নিজের মাকে 40,000 টাকা দিল। এত? হ্যাঁ মা, সানার ম্যাগি বিরিয়ানির আইডিয়া কাজ করেছে, দ্বিগুণ রোজগার হচ্ছে। আরো একবার শওকত খুশি থাকতে লাগলো। ওর সমস্যার সমাধান হয়ে গেছিল, কারণ ওর রোজগার বাড়তে লাগলো। ম্যাগি বিরিয়ানি বিখ্যাত হয়ে গেছিল।